বাসর ঘরে পুষ্পসজ্জিত খাটে বসে অনবরত অশ্রু বিসর্জন দিচ্ছে প্রিয়তা। পরনে লাল বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা, বিধ্বস্ত মন, ক্লান্ত শরীর। বারান্দায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে প্রিয়তার বর আয়মান মির্জা। মাঝে মাঝে প্রিয়তাকে দেখেছে আর বিশ্রীভাবে হেসে উঠছে। হঠাৎ বেশ উচ্চ স্বরে হেসে উঠল আয়মান। কান্না থামিয়ে তবদা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রিয়তা। আয়মান সিগারেটের বাকি অংশ অত্যন্ত যত্নে শেষ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। ঘর কাঁপিয়ে হেসে প্রিয়তার পাশে বসল। লম্বা দেহি, গায়ের রং কৃষ্ণবর্ণ, চোখ জোড়া রক্তিম। কালো বর্ণের মানুষের লাল চোখ দেখতে হিংস্রের চেয়ে কম নয়। আয়মান প্রিয়তার চিবুকে আলতো ছুঁয়ে বলল, ইস, ফর্সা মুখ কেঁদে কেঁদে একেবারে লাল হয়ে গেছে। কান্না না করে নিয়তিকে মেনে নাও, তুমি আমার জন্যই সৃষ্টি হয়েছ। আয়মানের স্পর্শে গা খিনখিনে উঠল প্রিয়তার। যে বিয়েটা মন থেকে গ্রহণ করেনি, যে মানুষটাকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করেনি, তার স্পর্শে বিরক্ততা প্রকাশ করছে প্রিয়তার শরীর মন। দু হাতে বিছানার চাদর খামছে ধরে পিছাতে থাকলো প্রিয়তা। একদম কাছে আসার চেষ্টা করবেন না। কোনো মেয়েকে জোর করে বিয়ে করে তার উপর জোর জবরদস্তি করাকে পুরুষত্ব বলে না। পিশাসি হাসি হেসে আয়মান প্রিয়তার আরও কাছে এগিয়ে গেল। এত সুন্দরী বইয়ের উপর পুরুষত্ব না খাটালে আমাকে সমাজে কাপুরুষত্বের উপাধি দিবে, সেটা তো আয়মান মির্জা কিছুতেই দিবে না। তোমার স্বামীর পুরুষত্বে আঙুল ওঠুক, তা নিশ্চয়ই তুমি চাও না। আমি কতবার বলবো আপনাকে আমি স্বামী হিসেবে মন থেকে মানি না। আবারও জঘন্যভাবে হেসে আয়মান নিজের আষ্টে পৃষ্ঠে প্রিয়তাকে জড়িয়ে নিল। তুমি মানলে কি না মানলেও কি, তুমি আমাতে আবদ্ধ, আমাতে সীমাবদ্ধ। এর বাইরে কোনো গতি নেই। এম আই ক্লিয়ার? আয়মান ঠান্ডা কণ্ঠে হুমকি দিল। প্রিয়তা জঘন্য মানুষটার স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তা বলিষ্ঠ দেহের অধিকারী আয়মানের কাছে পেরে ওঠেনি। আয়মান কানের কাছে ফিস ফিসে বলল, কি দরকার ছিল এত সুন্দরী হয়ে জন্ম নিয়ে অন্য কারো প্রাণ নাশকারী হওয়ার? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আফিমের নেশার চেয়েও কড়া নেশা হচ্ছে তোমার নেশা। আফিমের নেশা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু এই নেশা থেকে কোনো মুক্তি নেই। মুক্তি পেতে চাই না। তোমার সব সৌন্দর্য এই আয়মান মির্জা নামে উৎসর্গ করো প্রিয়। প্রিয় তার উত্তরের অপেক্ষা না করে আয়মান ডুবে নেশার সাগরে, যা এক পক্ষের কাছে তৃপ্ততা হলো অন্য পক্ষের কাছে বিরক্ততায় দমবদ্ধ হওয়ার উপক্রম। আয়মান মির্জা বিপুল ভোটে জয়কৃত একজন ক্ষমতাবান এমপি। খুব একরোখা জেদি প্রকৃতির মানুষ। অসম্ভবকে সম্ভব করাই তার নেশা। তার ভয়ার্ত দৃষ্টিতে শত্রুপক্ষকে দমিয়ে রাখতে পারদর্শী। ভুবন কাঁপানো হুমকিতে যে কেউ মরার দ্বার প্রান্তে পৌঁছে যায়। 3 দিন আগের ঘটনা। ভার্সিটির ছুটিতে কক্সবাজার ঘুরতে গিয়েছিল প্রিয়তা। হইচই আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে কাটছে তার কক্সবাজার ভ্রমণ। বান্ধবীদের সাথে সমুদ্র বিলাসে ব্যস্ত প্রিয়তার মোবাইলটা হঠাৎ পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও নিজের মোবাইলটা মিলল না। খুঁজতে খুঁজতে একটু দূরে দেখলো একটা মোবাইল পড়ে আছে, কিন্তু মোবাইলটা তার না, অন্য কারো। হাতে নিয়ে অন করতেই স্ক্রিনে ভেসে উঠল কৃষ্ণবর্ণের সুঠাম দেহের অধিকারী আয়মানের ছবি। আশেপাশে খুঁজতে লাগলো আয়মানকে। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলো বিচের একটু দূরে কারোর সাথে দাঁড়িয়ে কথা বলা মানুষটার সাথে হুবহু মিলে যাচ্ছে। মোবাইল হারিয়ে গেছে, তাতে কোনো হেলদোল নেই। চেহারায় কেমন নেতা নেতা ভাব, তা হবে হয়তো। এদের তো টাকার অভাব নেই, ওই জন্য হারিয়ে যাওয়া মোবাইলের জন্য আফসোস নেই। এদিকে আমি সাধারণ জনগণ হয়ে মোবাইলের জন্য পাগল হয়ে যাচ্ছি। আমাদের তো আর এদের মতো কালো টাকা নেই। বিড়বিড় করতে করতে এগোচ্ছে প্রিয়তা। আয়মান কালো প্যান্টের সাথে কালো শার্ট, বক্ষদেশের বোতাম খোলা, চোখে কালো চশমা, চুলগুলো এলোমেলো হয়ে আছে। প্রিয়তার সামনে গিয়ে দাঁড়ালো। ছোটবেলা থেকেই তার নেতাদের প্রতি অ্যালার্জি আছে, কিন্তু সে এখন একজন এমপির সামনে দাঁড়িয়ে আছে। সেটা জানলে হয়তো কখনোই আসতো না। মোবাইলটা দরকার হলে সাগরে ফেলে দিত। বড় কোনো মাছ
সেটা নিয়ে যেত। কেউ যখন প্রশ্ন করত সাগরের নিচে কী আছে, সে তখন নির্দ্বিধায় বলতো এমপি সাহেবের মোবাইল আছে। প্রিয়তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়মান পাশে থাকা লোকটাকে ইশারা করতেই লোকটা চলে গেল। প্রিয়তার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। প্রিয়তার হুঁশ আসতেই সে ইতস্তত বোধ করে মোবাইলটা আয়মানের দিকে বাড়িয়ে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মোবাইলটা কি আপনার? আয়মানের সেদিকে খেয়াল নেই। সে দেখতে ব্যস্ত সামনে থাকা মায়াবিনীকে। ভয়ে নাকি লজ্জায় ফর্সা মুখ লাল হয়ে আছে। এই মুখ থেকে চোখ ফেরানো দেয়। কিন্তু কেন এমন হলো? দীর্ঘ 30 বছর বন্দি রাখা হৃদয় কি এত সহজে হরণ হয়ে যায়? আকাশ বাতাস প্রতিধ্বনি করে। আত্মসত্তা বলছে, যাই যাই, অবশ্যই যাই। সামনে থাকা সুন্দরী মেয়েটি তার হৃদয় হরেনি। যেভাবেই হোক তাকে আমাতে আবদ্ধ করতে হবে। প্রিয়তা ভ্রু কুঁচকালো। আশ্চর্য, এই লোকটা কি কথা বলতে পারে না? এভাবে তাকিয়ে আছে কেন? তাকিয়ে থাকার রোগ আছে নাকি? আমি তো আরও নেতা ফেতা ভেবে বসে আছি। এই যে শুনছেন, কথা বলছেন না কেন? মনোহরণের কণ্ঠে ধ্যান ভাঙল আয়মানের। হাতে থাকা সিগারেটে ফু দিয়ে আকাশে ধোঁয়া উড়িয়ে বলল, হ্যাঁ আমার। কোথায় পেলে? প্রিয়তা হাত দিয়ে ইশারা করে বলল, ওই যে ওইখানে ধরুন আপনার মোবাইল। মোবাইল নেওয়ার জন্য হাত বাড়িয়ে কিছুটা ঝুঁকে প্রিয়তার চোখ মুখ সিগারেটের ধোঁয়া ঢুকিয়ে দিল। প্রিয়তা কেসে উঠল। মুহূর্তে চোখ মুখ লাল ভাব ফুটে উঠেছে। চোখে পানি টই টুম্বুর। সদ্য জন্ম নেওয়া মাসুম বাচ্চার মতো লাগছে তাকে। অবাক দৃষ্টিতে আয়মানের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, আশ্চর্য লোক তো আপনি। ভালোর জন্য মোবাইল দিতে এলাম, আর আপনি সিগারেটের ধোঁয়া আমার চোখে মুখে ঢুকিয়ে দিলেন। এই জন্য মানুষের ভালো করতে নেই। আয়মান মুচকি হেসে ছু মেরে মোবাইলটা নিয়ে চলে গেল। প্রিয়তা সেই সব ঘটনা ভুলে বান্ধবীর সাথে ছুটি কাটিয়ে বাসায় ফিরল। ক্লান্ত শরীর নিয়ে ড্রয়িং রুমে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। আরে, আমার স্বপ্ন দেখতেছি না তো? এই বেড়া এখানে কি করে? এই খচ্চর বেড়া কেন আসলো বাড়িতে? সাথে 8-10 জন ছেলে। দেখে মনে হচ্ছে এই খচ্চরের চামচা। আয়মানের ভয়ঙ্কর দৃষ্টিতে চোখ পড়তেই ভয়ে হাত পা কেঁপে উঠল প্রিয়তার। ভয়ে ভয়ে বাবার মুখের দিকে তাকালো। বাবার চোখে মুখে চিন্তার ছাপ দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি কি কোনো অন্যায় করেছি? কই না তো, এমন কিছু তো করি নাই। তাহলে এই বেড়া কেন আসলো? বাসার ঠিকানায় বা কোথায় পেল? হাজারে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রিয়তার মনে। ছুটে গেল মায়ের কাছে। প্রিয়তার মা রান্নাঘরে দাঁড়িয়ে কান্না করছে। মেয়ের এমন অবস্থা দেখে আরেক দফা অবাক হলো প্রিয়তা। প্রিয়তাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল প্রিয়তার মা। প্রিয় মা, আমাদের এত বড় সর্বনাশ কেন হলো? প্রিয়তা অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আম্মু? কি হয়েছে আম্মু? এরা এখানে কি করছে? আর কিসের সর্বনাশ হয়েছে? প্রিয়তার মস্তিষ্ক অজানা বিপদের সংকেত দিচ্ছে। শরীর কনকনে শীতে কাঁপানোর মতো কাঁপছে। প্রিয়তার মা কোনো মতে কান্না থামিয়ে বলল, তোর বাবার পাশে কালো একটা ছেলেকে দেখেছিস? যে ও একজন এমপি। তোকে নাকি কক্সবাজার দেখে পছন্দ হয়েছে। কালকে সকালবেলা তোর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। তোর বাবা ছেলে রাজনীতিবিদ করে শুনে রাগের মাথায় অনেক কথায় বলে ফেলেছে। কিন্তু ছেলেটা নাছোড়বান্দা। তোর বাবাকে হুমকি দিয়ে গেল যেভাবে হোক তোকে বিয়ে করবে। আর তাই তো সন্ধ্যার সময় তোর ভাইকে আর বলতে পারলেন না। আবার হু হু করে কেঁদে উঠল। প্রিয়তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার ভাইয়ের কি হলো? আম্মু, ভাইকে কি করেছে ওরা? বলো আম্মু। প্রিয়তা কান্নায় ভেঙে পড়ল। পিয়াসকে কাল সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু কোনো খবর মিলল না। তোর বাবা থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন ওই ছেলেটা কল করে তোর বাবাকে বলল, তোকে যদি তার সাথে বিয়ে না দেয় তাহলে তোর ভাইকে ছাড়বে না। তুই আজকে আসবি শুনে সকাল থেকে বাসায় বসে আছে। গেলে নাকি একেবারে তোকে নিয়েই যাবে। এখন কি করব বল? ছেলেটার জীবন বাঁচাতে মেয়ের জীবন বলি দিব কিভাবে? প্রিয়তার বুক কেঁপে উঠল। উত্তেজিত কণ্ঠে বলল, অসম্ভব। এমন ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমরা অন্য উপায়ে ভাইকে বাঁচাবো। প্রিয়তা আর দেরি করল না।
দৌড়ে ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। প্রিয়তার মা খপ করে হাত ধরে ফেলল। এখন যাস না প্রিয়, এখন তুই ওখানে গেলে বিপদ আরও বাড়বে। আমরা ওদের সাথে পারবো না, তুই বরং ঘরে যা। অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আয়। প্রিয়তার পা যেন চলছে না, সব শক্তি হাওয়া হয়ে গেল। পুরো শরীর কাঁপছে, শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত। কোনো মতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে নিজের ঘরের দিকে। হঠাৎ ড্রয়িং রুম থেকে প্রিয়তার ডাক এলো। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এক কোণে দাঁড়ালো। আয়মান ঘর কাঁপিয়ে হেসে উঠল। একটা ছেলেকে ইশারা করতেই কিছু শপিং ব্যাগ প্রিয়তার হাতে ধরিয়ে দিল। প্রিয়, লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি রেডি হয়ে এসো, 10 মিনিটের মধ্যে কাজে চলে আসবে। আয়মানের মুখে প্রিয় ডাক শুনে আকাশ ছোঁয়া রাগ হলো প্রিয়তার। প্রিয় শুধু তার পছন্দের মানুষরাই ডাকার অনুমতি আছে। এ খচ্চরের বাচ্চা তাকে কেন প্রিয় বলে ডাকবে? একবার তার ক্লাসের একটা ছেলে তাকে প্রিয় ডেকেছিল। সেই ছেলেকে ইচ্ছা মতো ধুয়েছিল। এরপর আর কেউ সাহস করে প্রিয় বলেনি। সবাই প্রিয় তাই ডেকেছে। তবুও চুপ করে দাঁড়িয়ে আছে। রাগের চেয়ে দুঃখের পরিমাণটা বেশি। আয়মান প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠল। তোমাকে যা বলেছি তাড়াতাড়ি করো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তোমার ভাই কিন্তু এখনও আমার কাছে, এটা নিশ্চয়ই মনে আছে। ভাইয়ের কথা মনে পড়তেই মনে বিষাদের সুর বেজে উঠল। অশ্রুতে বেজে গেল মুখমণ্ডল। আয়মান আবারও বলল, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, তোমার জন্যই মঙ্গল। প্রিয়তা চোখের জল মুছে চোখ বড় বড় করে বলল, আমার ভাইকে আগে এখানে হাজির করুন, তারপর আপনার সব কথা শুনবো আমি। আয়মান মুচকি হেসে আয়েশি ভঙ্গিতে বলল, ও মাই ডিয়ার, সেটা তোমাকে বলতে হবে না। একমাত্র শালাবাবুকে ছাড়া বিয়ে হবে নাকি? শালাবাবু ঠিক সময় মতোই আসবে। আয়মান মির্জার কথা নড়চড় হয় না। তোমাকে যা বলা হয়েছে তাই করো, না হলে বুঝতেই তো পারছ। প্রিয়তা কোনো কথা না বলে ঘরে চলে গেল। দম বন্ধ লাগছে, সব কিছু কেমন এলোমেলো লাগছে। কি থেকে কি হয়ে গেল? মানুষটা শুধু গায়ের রং নয়, মনটাও কালো। ছি, এমন লোককে বিয়ে করা যায় নাকি? ছোটবেলা থেকেই চোখ ধাঁধানো সুন্দরী ছিল প্রিয়তা। সৌন্দর্যের কারণে স্কুল কলেজ কাঁপিয়েছে সে। হাজারো ভিড়ের মধ্যে তাকেই সুন্দরী বলে আখ্যায়িত করবে যে কেউ। ক্লাস 5-6 থেকেই ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তাকে দেখার জন্য। কত ছেলে রাতের ঘুম হরণকারী ছিল তার হিসেব নেই। প্রিয়তার বাবা স্কুল টিচার আমিরুল ইসলাম। প্রতিদিন মেয়েকে নিজেই স্কুল কলেজে নিয়ে যেতেন, আনতেন। একটু বড় হতেই বাড়িতে বিয়ের প্রস্তাব আসা শুরু। কিন্তু আমিরুল ইসলাম মেয়েকে বিয়ে দিতে রাজি হননি। তিনি সব সময় চাইতেন মেয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক, স্বাধীনভাবে বাঁচুক। কিন্তু সেটা মনে হয় কপালে লেখা ছিল না প্রিয়তার। প্রিয়তা হাও মাও করে কেঁদে উঠল। প্রিয়তার পেছনে বাইকের তেল নষ্ট করা ছেলেগুলো সব সময় বলতো, বেশি অহংকার করিও না প্রিয়তা, কপালে কালা জামাই জুটবে। আজ কথাগুলো খুব বাজেভাবে সত্যি হলো। ইচ্ছে করছে সবগুলোকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে। এমন অভিশাপ না দিলেও পারতো। বদের হাড্ডিগুলো। ওদের অভিশাপে শেষে কিনা তার বিয়ে হতে যাচ্ছে এক অসভ্য কুৎসিত নষ্ট মনের একজন মানুষের সাথে। আহারে, ছেলেগুলো কত সুন্দর ছিল বাবার ভয়ে। প্রেমের প উচ্চারণ করতে পারেনি কোনোদিন। এখন আফসোস হচ্ছে, তখন যদি একটা প্রেম করতো তাহলে প্রেমিকটা এখন নিশ্চয়ই বাঁচাতো। পরক্ষণে আবার ভাবলো, এই বেড়া যে পরিমাণ ঘাড়তেরা, প্রেমিকটা নিশ্চিত এখন হাসপাতালে থাকতো। বেচারা ছাকা খেয়ে বেকা হয়ে যেত। থাক, ভালোই হয়েছে। কিছুক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল প্রিয়তা। মনে পড়ল তাকে দূর অজানায় বহু দূর যেতে হবে এক নষ্ট পুরুষের সাথে, যাকে ভরসা করার কোনো কারণ খুঁজে পায় না প্রিয়তা। তবুও যেতে হবে। আর থাকা যাবে এই ভালোবাসায় জড়িত বাড়িতে। হয়তো আসবে ক্ষণিকের অতিথি হিসেবে। বিয়ের পর বাবার বাড়িটা সত্যিই কি পর হয়ে যায়? কেন অদ্ভুত নিয়ম, নিয়তির একই নির্মম পরিহাস। ভবিষ্যৎ কেমন হবে তা অজানা প্রিয়তার। আচ্ছা, সে কি আবার এই চিরচেনা বাড়িতে আসতে পারবে, নাকি সব স্বাধীনতা সূর্যের আলোতে কুয়াশার মতো মিলিয়ে যাবে? দেয়ালের সাথে হেলান দিয়ে নিজের কাপড় খামচে ধরে মৃদু আর্তনাদ করছে প্রিয়তা। দরজার ঠক ঠক আওয়াজে চমকে উঠল প্রিয়তা। আজ ক্রমশই বেড়ে যাচ্ছে সাথে প্রিয়তার হৃদস্পন্দন।
নিজেকে সামলে দরজা খুলে দিল। অগ্নিবর্ষিত চোখ দিয়ে দাঁড়িয়ে আছে আয়মান। হতধন্ত পায়ে ঘরে ঢুকলো। তোমাকে 10 মিনিটের মধ্যে রেডি হতে বলা হয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করুন। জোর করে কোনো সম্পর্ক হয় না। আয়মান মির্জা জোর করে নিজের পছন্দের জিনিস নিতে পছন্দ করে মাই ডিয়ার। কারো সাধ্য নেই তাকে আটকানোর। বিয়েটা কোনো পুতুল খেলা নয়। আপনার মতো অসভ্যর সাথে সারা জীবন থাকা সম্ভব নয়। একটু থেমে জোরে শ্বাস নিয়ে আবার বলল, তাছাড়া আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। এমন খপ করে প্রিয়তার হাত ধরে ফেলল। তুমি প্রস্তুত না থাকলেও আমি প্রস্তুত। বিয়েটা আজ এখন এই মুহূর্তে হবে। শাড়ি টাড়ি পরা লাগবে না, চলো আমার সাথে। প্রিয়তাকে এক প্রকার টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল আয়মান। কাজী সাহেবকে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে আয়মানের চলাফেরা। বেচারা কাজী ভয়ে জড়সড় হয়ে বসে আছে। পাশে দাঁড়িয়ে আছে প্রিয়তার 14 বছর বয়সী ভাই পিয়াস। ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল প্রিয়তা। ভাই তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? না, আপনি কিছু হয়নি। প্রিয়তা কিছু বলার আগে এক ঝটকায় সরিয়ে নিজের পাশে বসল আয়মান। আয়মান অস্থির কণ্ঠে বলল, কাজী সাহেব আপনি বিয়ের কাজ শুরু করেন। তারা পেয়ে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে দিল। কাজী প্রিয়তাকে কবুল বলার জন্য তারা দিচ্ছে। প্রিয়তা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, শরীর কাঁপছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারাবে। মনে মনে অলৌকিক কিছু পোষণ করছে। হে আল্লাহ, একটা ঝড় দিয়ে এদের তুমি উড়িয়ে নিয়ে যাও, না হলে অন্য কোনো প্রাণী বানিয়ে দাও। আয়মান প্রিয়তার হাত টেনে কানের কাছে ফিস করে বলল, তাড়াতাড়ি কবুল বলো, না হলে দেখতেই তো পাচ্ছ এখানে সব আমার লোকজন। তোমার 3 কবুল 3টা মানুষের প্রাণ বাঁচাবে। সো ফার্স্ট। প্রিয়তা ভয়ে চুপসে গেল। কণ্ঠ বারবার আটকে যাচ্ছে, যেন সদ্য কথা বলা শিখা বাচ্চা সে। অঢেল অনীহা থাকা সত্ত্বেও 3 অক্ষরের জীবনকে জীবন্ত কবর দিয়ে 3 কবুল বলল। কাপা কাপা হাতে কাবের নামায় সই করল। আয়মান কণ্ঠে কোনো জড়তা না রেখে কবুল বলে দিল। ড্রয়িং রুমের সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। আয়মান মুচকি হেসে প্রিয়তার দিকে তাকালো। স্ত্রী রূপে তার প্রেয়সীকে দেখছে। এই দেখাতে কোনো বিরক্তি নেই, কোনো হুমকি নেই, জোর জবরদস্তি নেই। আছে শুধু পাশে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, মনের মৌনি কোঠায় আবদ্ধ করার চেষ্টা। বহু যুগের তৃষ্ণা নিয়ে তাকিয়ে আছে আয়মান। সেদিনের মনোহরণী মায়াবতী এখন থেকে তার অর্ধাঙ্গিনী, তার লিখিত দোলের। আয়মানের মুখে হাসির ঝিলিক লেগেই আছে। প্রিয়তা নিজেকে আর ধরে রাখতে পারল না। সকালে এত দূর জার্নি করে এসেছে। আসার পর থেকে মানসিক টর্চার শুরু। চোখের সামনে ভেসে উঠল তার মধুময় জীবনটা। বান্ধবীদের সাথে বিয়ে নিয়ে কত রকমের পরিকল্পনা। প্রতিটা মেয়েই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। বিপরীত মানুষটার প্রতি অদৃশ্য টান থাকে। কত শত আবেগ অনুভূতি লুকিয়ে থাকে 2 অক্ষরের বিয়ে শব্দটা। বিয়ে শব্দটার মাঝেই লুকিয়ে থাকে দুটি মানুষের বিশ্বাস, ভালোবাসা, আবেগের বহিঃপ্রকাশ। দুজন মানুষের মনের মিল। বিয়ে মানে সারা জীবন পাশাপাশি থেকে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা। প্রিয়তা কখনো প্রেম করেনি, শুধু তার নিজের করে পাওয়া মানুষটাকে ভালোবাসবে বলে। কত স্বপ্ন দেখেছে প্রিয় মানুষটাকে নিয়ে। আজ সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল প্রিয়তার। পাশে বসে থাকা মানুষটার প্রতি না আসছে কোনো অনুভূতি, না কাজ করছে কোনো মায়া। কখনো কি ভালোবাসতে পারবে তাকে? জোর করে আর যাই হোক, ভালোবাসা পাওয়া যায় না। এই মানুষটাকে শুধু একরাশ ঘৃণায় উপহার দেওয়া ছাড়া কিছুই নেই। তাহলে সারা জীবন মানুষটার সাথে কাটাবে কিভাবে? অশ্রু গড়িয়ে পড়ছে মায়াবী অক্ষি কঠোর থেকে। আর সামলাতে পারল না নিজেকে। জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আয়মান নিজের সাথে মিশিয়ে নিল। জ্ঞান ফিরতেই নিজেকে বেডরুমে আবিষ্কার করলো। চোখ খুলে তাকাতেই চমকে উঠল। আয়মান তার হাত ধরে মাথা ঝুঁকে বসে আছে। খুব যত্নে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে উঠে বসালো প্রিয়তাকে। শান্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, এক্ষুনি বাসার উদ্দেশ্যে রওনা দেব। সময় নেই, তাড়াতাড়ি করো মাই ডিয়ার। প্রিয়তা স্তব্ধ হয়ে বসে রইল। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই উঠে দাঁড়ানো। চোখ ভর্তি ক্লান্তি, মাথা ভর্তি অজানা গন্তব্যের ভাবনা। আয়মান আচমকা প্রিয়তাকে কোলে তুলে নিল।
বাথরুমে গিয়ে দাঁড় করিয়ে চলে এলো। চোখে মুখে পানি ছিটিয়ে আয়নার সামনে দাঁড়ালো। চোখ ফুলে লাল হয়ে আছে, উজ্জ্বল ফর্সা মুখের কি হাল অবস্থা। ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। আয়মান অসহ্য হয়ে বাথরুমের দরজা লাগাতে লাগলো। তাড়াতাড়ি বাহিরে এসো প্রিয়। প্রিয় তার ধ্যান ভাঙলো। হাত মুখ মুছে বাহিরে এসে আরেক দফা অবাক হলো। আয়মান লাল বেনারসি নিয়ে দাঁড়িয়ে আছে। বিছানায় সাজগোছের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিয়তাকে দেখে আর চোখে তাকিয়ে কাছে আসতে ইশারা করলো। প্রিয়তা পাত্তা না দিয়ে ঠাই হয়ে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে। আয়মান বেনারসিটা বিছানায় ছুঁড়ে ফেলে প্রিয়তাকে এক ধাক্কায় আয়নার সামনে দাঁড় করালো। ধীর কণ্ঠে বলল, এইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া করার চেষ্টা করবে না। প্রিয়তার এমনিতে কথা বলতে ইচ্ছা করছে না, মাথাটা প্রচুর ধরে আছে। তার ওপর চোখের সামনে অসহ্য একটা লোক দেখলে পিত্তি জ্বলে ওঠে। উফ, কেমনে থাকবে এই মানুষটার সাথে, ভাবলেই দম বন্ধ হয়ে আছে। প্রিয়তা দীর্ঘ শ্বাসে তার হতাশার কথা জানান দিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি বুঝে প্রিয়তার হৃদয়ে আকাশের তুমুল বর্ষণের কথা? হয়তো জানে, আর হয়তো না। সে নিজেতে মত্ত, নিজের ভালোবাসাকে আবদ্ধ করতে ব্যস্ত। তার অন্য কিছুতে খেয়াল আছে কি না, না নেই। থাকলে এভাবে স্বার্থপর হতো না। আয়মান প্রিয়তাকে শাড়ি দিয়ে বাথরুমে চলে গেল। প্রিয়তা পরল এক মহা ঝামেলায়। শাড়ি তো সে পরতে পারে না, কে পরাবে শাড়ি তাকে? সব সময় বান্ধবীরা বা তার আম্মু তাকে শাড়ি পরিয়েছে। এখন নিজে শাড়ি পরলে বড় জোর ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারবে। হয়তো তার আগেই ঘটনা খতম হয়ে যাবে। ইউটিউব দেখে যে শাড়ি পরবে তারও ব্যবস্থা নেই। কে যে বলল কিছু পেলে কিছু হারাতে হয়। মোবাইলটা হারিয়ে এখন এক অসভ্যকে পেয়েছে, এমন জানলে মোবাইলটা খুঁজতো না। মানব দরদি হয়ে অন্যের মোবাইল দিতে যেত না। প্রিয়তা দু একটা গালি নিজেকে দিয়ে বসলো। পেটিকোট ব্লাউজ পরে কোনো মতে শাড়িটা পরলো। বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে ভয় পেল। এই রে, এই খচ্চর বেড়া তো এইখানেই, আমি তো ভুলেই গেছি। প্রিয়তার শাড়িতে টান পড়তেই আহ করে মৃদু চিৎকার করে উঠল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আয়মান এক টানে শাড়ি খুলে নিজের মতো পরাতে লাগলো। প্রিয়তা উত্তেজিত কণ্ঠে বলল, আপনাকে লাগবে না, আমি পারবো। আয়মান ভ্রুকুচকে বিরক্তি স্বরে বলল, উফ, বড্ড বেশি জেদি তুমি। এত জেদ ভালো না। পৃথিবীতে তুমি সেই ভাগ্যবান নারী যার হাজবেন্ড নিজ হাতে তার বাগদত্তাকে শাড়ি পরাচ্ছে। সো চুপচাপ দাঁড়িয়ে থাকো। ওরে বেডা চাপাবাজ, জোর করে বিয়ে করে এখন চাপা মারা হচ্ছে। ইচ্ছে করছে শাড়িটা কোমরে না পেঁচিয়ে তোর গলায় পেঁচিয়ে ইন্না নিল্লা করে দি। রোগও শেষ, রোগীও শেষ। প্রিয়তা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। আয়মান শব্দ করে হেসে উঠল, কৌতূহলী দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে একটা করে কুচি করে প্রিয়তার হাতে ধরিয়ে হাঁটু ঘেরে বসে শাড়ির ভাঁজ ঠিক করলো। নাভির ওপর পুরুষালী ছোঁয়া পেয়ে শিউরে উঠল প্রিয়তা। আয়মান এক ধ্যানে সব মেকআপের পার্ট শেষ করলো। নিজ হাতে নিজের প্রিয়তম স্ত্রীকে রাঙিয়ে তুলল আয়মান। প্রিয়তা চোখ খুলে তাকাতেই চমকে গেল। অবাধ্য দুটো ঠোঁট তার দিকে এগিয়ে আসছে। প্রিয়তা পেছনে সরে গেল। আয়মান চোখে চোখ রেখে বলল, এত অবাধ্য তো ভালো নয় সুইটহার্ট, জায়গে রেডি ফর নাইট। প্রিয়তা মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। শরীর অজানা ভয়ে কাঁপছে। কিছু বুঝে ওঠার আগেই আয়মান প্রিয়তাকে পাজা কোলা করে হাঁটা ধরল। প্রিয়তা নামার জন্য মোচড়ামুচড়ি করছে, কিন্তু আয়মান তার বিন্দুমাত্র রেসপন্স না করে বাসার গেইটে এনে দাঁড় করালো। প্রিয়তা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। প্রিয়তার মা মেয়েকে সান্ত্বনা দিয়ে হাত বুলিয়ে দিল। নিয়তিকে মেনে নে প্রিয় মা, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মেনে নে মা, জানি মানাতে একটু কষ্ট হতে হবে, তবে দেখবি মানিয়ে নিলে জীবন সুন্দর। যে কোনো পরিস্থিতিতে নিজের দায়িত্ব নিবি, নিজের পরামর্শদাতা হবি। ভেঙে পড়িস না। তোর বাবা মা তোকে সবসময় দোয়া করবে। মনে রাখবি, স্বামী স্ত্রী দুজন হলো বইয়ের ওপর নিজের দুটি মলাট। বইয়ের পাতাগুলোতে যেমন ভালোবাসার, দুঃখের, কষ্টের, ব্যর্থতার, সাফল্যের হাজারো কথা লেখা থাকে, তেমনি স্বামী স্ত্রীর মাঝেও হাজারো রকমের সমস্যা থাকে, দুঃখ থাকে, ভালোবাসা থাকে।
বইয়ের মলাট থেকে যখন পাতাগুলো বাহিরে বেরিয়ে আসলে তখন মলাটের কোনো দাম থাকে না। তেমনি স্বামী স্ত্রীর মাঝে যাই থাকুক তা বাহিরে প্রকাশ করবি না। এই সমাজ বড্ড খারাপ প্রিয়, সাবধানে থাকিস। মেয়েকে কপালে চুমু দিয়ে আঁচলে চোখ মুছলেন। প্রিয়তা একে একে মা বাবা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। মেয়েরা সত্যি খুব অসহায়। যাদেরকে নিজের ছায়া ভেবে বড় হয় সেই মানুষগুলো মুহূর্তে পর হয়ে যায়। তাদের ছেড়ে অন্যের আশ্রয়ে বাঁচতে হয় মেয়েদের। যে বাড়িটার প্রতি জিনিসের সাথে হৃদয়ের লেনাদেনা, সেই বাড়িতে আর স্থায়ীভাবে থাকা হয় না। অন্যের বাড়িকে আপন করতে হয়। প্রিয়তার মায়া টানে তাকিয়ে আছে বাহিরে। নিজের জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত সব জায়গাগুলোকে দেখছে। গাড়ি চলতে শুরু করলো। প্রিয়তার নীড়হারা পাখির মতো ডানা ঝাপটিয়ে উড়তে ইচ্ছে করছে পাখির মতো সন্ধ্যা নামার আভাসে নিজ নীড়ে ফিরতে। তা কি আদৌ হবে? রাত 9টায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো তারা। সারা বাড়িতে কৃত্রিম আলোতে ভরপুর। শহরের এই কৃত্রিম আলোতে, চাঁদের আলোয় আর শহর সাজে না। কেউ খুব যত্নে চন্দ্রবিলাসে মত্ত হয়ে ওঠে না। মায়াবী জ্যোৎস্না ছেড়ে কৃত্রিমতায় অভ্যস্ত এই ইট পাথরের শহর। আয়মান বাড়িতে লোকজন গিজগিজ করছে। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে গার্ডরা। আয়মান গাড়ি থেকে নেমে প্রিয়তাকে কোলে তুলে নিল। লাল গালিচা বিছিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে আগত নববধূকে। দুপাশ থেকে পুষ্প বরণ করা হচ্ছে। আয়মান সিঁড়ি বেয়ে দুতলায় একটা ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। আয়মান যাওয়ার কিছুক্ষণ পর মেইলি কণ্ঠে প্রিয়তা সামনে তাকালো। পুতুলের মতো একটি মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে খুশির ঝিলিক। গায়ের রং ধবধবে ফর্সা, মাথা ভর্তি ঘন কালো চুল। প্রিয়তাকে জড়িয়ে ধরে বলল, তুমি তাহলে আমার বৌমনি? দা ভাইয়ের পছন্দ তো সুন্দর। আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। প্রিয়তা ছেড়ে মাথায় হাত দিয়ে বলল, ইস, পরিচয়টা তো দেওয়া হয়নি। আমি আরিয়া মির্জা, তোমার বরের একমাত্র আদুরে বোন। প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে রইল। একই বাবা মেয়ের জন্মের ছেলে। মেয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কোথায় আগরতলা, কোথায় ঘাটের তলা। নিশ্চয়ই ছেলেটাকে কুড়িয়ে এনেছে, না হলে এত পার্থক্য কেন? গায়ের রং, স্বভাব, চরিত্র, কথা বলার ধরন সব কিছুই আলাদা। মেয়েটা কত মিষ্টি করে হাসে, আর ওই খচ্চর বেড়া হাসলে মনে হয় আকাশ থেকে এলোপাতাড়ি ঠাড়া পড়তেছে। প্রিয়তাকে চুপচাপ থাকতে দেখে আরিয়া করুণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি এত আপসেট কেন বৌমনি? বাড়ির কথা খুব মনে পড়ছে? না জানি সবাই কেমন আছে। ও আচ্ছা, আমি তাহলে দা ভাই বলি তোমার সাথে কথা বলিয়ে দিতে? না থাক, লাগবে না। রাত 11টা। আয়মান সেই যে গেল। এতক্ষণ কোথায় ছিল তার নাম গন্ধও ছিল না। আয়মানের ফোন পেয়ে খাওয়া দাওয়ার পাট শেষে আরিয়া প্রিয়তার সাথে বসে আছে। প্রিয়তার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তারপরও আরিয়া নিজ হাতে জোর করে খাইয়ে দিল। আরিয়া বক বক করে যাচ্ছে, প্রিয়তা তা চুপচাপ হজম করছে আর মাঝে মাঝে হা হু শব্দ করছে। হঠাৎ আয়মানকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়তা ভয়ে চুপসে গেল। আয়মান ভয়ানক এক হাসি দিয়ে প্রিয়তাকে কোলে তুলে ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকতেই গা ঘিনঘিনে উঠল প্রিয়তার। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে আয়মান প্লাস প্রিয়তা লেখা। যদি বিয়েটা মন থেকে মানতে পারতো তাহলে প্রিয়তার জন্য ও অন্য মেয়ের মতো আজকের রাতও শ্রেষ্ঠ রাত হতো। কিন্তু এমন আদৌ হলো না। প্রিয়তাকে কোল থেকে নামে ধপাস করে দরজা বন্ধ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। প্রিয়তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। খুব কাছাকাছি কেউ কান পেতে থাকলেই শুনতে পাবে হৃদয়ের লাপটাপ শব্দ। ঘন ঘন শ্বাস নিচ্ছে, যেন একটু পরে দম বন্ধ হয়ে যাবে। মস্তিষ্কে তুমুল ঝড় বইছে, রন্ধে রন্ধে ঠান্ডা শির বয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তের তাল সামলাতে না পেরে চোখ বুজে রইল কিছুক্ষণ। চোখ খুলতেই দেখে আয়মা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ছোঁয়ার আগেই প্রিয়তা 2 কদম পিছিয়ে গেল। হাঁসফাঁস করতে করতে বলল, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। আপনার ছোঁয়া আমার কাছে অসহ্য লাগে। আয়মানের রূপ পাল্টে গেল। কিছুক্ষণ আগের ঘটনা কানে বাজছে।
না না, প্রিয়তা শুধু আমার, শুধুই আমার। এক রাফসান কেন, হাজার রাফসানকে মেরে তক্তা বানিয়ে হাসপাতালে পাঠাবে দরকার হলে। কেউ প্রিয়তার দিকে তাকালে চোখ উপড়ে ফেলবে। আয়মান ধপাস করে বিছানার শরীর ছেড়ে দিল। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করলো। ঘর কাঁপিয়ে হেসে দ্রুত বাহুবন্ধনীতে আবদ্ধ করলো। দেওয়ালের সাথে ঠেসে ধরে অগ্নি নিক্ষিপ্ত দৃষ্টিতে বলল, তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার নিয়েই তোমাকে ছুঁয়েছি। প্রিয়তা হিংস্র কণ্ঠে বলল, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, জোর করে সব হয় না। তৎক্ষণাৎ আয়মান প্রিয়তার গলা চেপে ধরে বলল, চিৎকার করার সাহস দ্বিতীয়বার ভুলেও করো না, তা তো আমার জন্যই মঙ্গল। আমি কিন্তু খারাপ, খুবই খারাপ। জোর করে সব পাওয়া যায় কি না তার তো প্রমাণ পেলেই সামনে আরও পাবে। তোমার এবং তোমার পরিবারের ভাগ্য ভালো যে তোমাকে কক্সবাজার থেকে তুলে নিয়ে আসেনি। একবার ভাবো, তা করলে আজ তোমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যেত। বিয়েটা সামাজিকভাবে ধুমধাম করেই হতো। কিন্তু তোমার বাবার তোমাকে নিয়ে বড্ড বেশি অহংকার। আমি তোমার বাবাকে অনেক ভদ্রতা দেখিয়েই বিয়ের জন্য প্রস্তাব দিলাম, কিন্তু আফসোস শ্বশুর মশাইয়ের এত ভদ্রতা হজম হয়নি। তাই আইমান মির্জা নিজের জিনিস হাসিল করতে অভদ্র রূপটাই দেখাতে হয়েছে। এখানে আমার কি দোষ বলো? প্রিয়তাকে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজ থেকে আমার সব আদেশ নিষেধ মেনে চলবে। বাড়ির বাইরে পা রাখলে তোমার পা নিজের সাথে থাকবে না বলে দিলাম। আমার কথার বাহিরে সামান্য কিছু ভুল করলেও শাস্তি কিন্তু খুবই ভয়াবহ হবে। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও। পাশে থাকা গ্লাস থেকে ডক ডক করে পানি খেয়ে প্রিয়তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। এত আপসেট হওয়ার কিছু নেই। নিজেকে প্রস্তুত করো, 10 মিনিটের মধ্যে আমি আসছি। আয়মান উদাস হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মানে প্রিয়তাকে হারানোর ভয় গ্রাস করে নিল। শীতল চাহনিতে সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সব এলোমেলো লাগছে। প্রিয়তার এলাকার এমপির ছেলে রাফসান, দেখতে শুনতে মাসাল্লাহ ভালো। প্রিয়তা যখন 6-এ পড়ে তখন থেকেই রাফসান প্রিয়তার পেছনে ঘুরঘুর করে। প্রিয়তা বড় হতে হাজারবার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমিরুল ইসলাম সবসময় মেয়ের লেখাপড়া শেষ হোক বলেই এড়িয়ে যেতেন। কিন্তু আজ যখন প্রিয়তার বিয়ে হয়ে গেল, রাফসান নিজের লোকজন নিয়ে প্রিয়তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসলো। এমনকি সে প্রতিজ্ঞা করেছে যেভাবেই হোক প্রিয়তাকে নিজের করবে। প্রিয়তা তার কাছে আসতে বাধ্য হবে। সে শক্ত কথাটাই আয়মানের ভয়ের কারণ। হাজারো ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। আয়মান গোপন সূত্রে সব খবর পেয়ে রাফসানকে ইচ্ছে মতো মেরে হাসপাতালে ভর্তি করিয়ে চলে এলো। কক্ষের জানালাগুলো বন্ধ, ঝুলছে শুভ্র মোটা পর্দা। সূর্যের রশ্মি ঘর প্রবেশ করতে অনেকক্ষণ চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে বারবার। ঘরময় নীরবতা বিরাজ করছে। প্রিয়তার ঘুম ভাঙল, কিন্তু তন্দার রেশ এখন স্পষ্ট। অনেক কষ্টে চোখ দুটো খুলে চারপাশ পরখ করলো। দেওয়ালের ঘড়িতে সকাল 8টা জানান দিচ্ছে। অনেক কষ্টে উঠে বসলো। সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। পাশে তাকিয়ে দেখে বিছানা শূন্য। রাতে সে অনাকাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত চিত্রপট ভেসে উঠল চোখের সামনে। লজ্জার চেয়ে বিরক্তির আভা ফুটে উঠেছে। অসহায়ত্ব চাহনিতে কম্বল গায়ে জড়িয়ে বসে আছে প্রিয়তা। বালিশের পাশে থাকা ঔষধের দিকে চোখ পড়ল প্রিয়তার। রাগে ক্ষোভে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের অসহায়ত্ব চেহারা দেখতে ব্যস্ত প্রিয়তা। ফর্সা মুখশ্রী লাল হয়ে যায়। গলায় সুস্পষ্ট জ্বলজ্বল করছে অনাকাঙ্ক্ষিত পুরুষের দেওয়া চিহ্ন। গোসলের জন্য বাথরুমে পা বাড়ালো প্রিয়তা। শাড়ি খোঁজার জন্য চোখ ঘোরাতেই সামনে পড়ল ভাঁজ করা শাড়ি এবং গোসলের জিনিসপত্র। অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে রেখেছে আয়মান। প্রিয়তা চোয়ালে বিস্ময়ের রেখা ঝুলিয়ে পরখ করল। এই লোকটার কি এমন আধিক্যতা, দেখলে গা পিত্তি জ্বলে যায়। একটা তুলোর মতো তুলতুলে নরম মেঘে রাতভর চিবিয়ে এখন আধিক্যতা করা হচ্ছে। চত্বর বাথরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। সদ্য ফোটা ফুলের ওপর শিশির বিন্দু যেমন চকচক করে, তেমনি ফোটা ফোটা পানিগুলো উপমা ধারণ করছে। স্বর্গাভূত পরি এসে দাঁড়িয়েছে আয়মানের কক্ষে। অবগাহনের সমাপ্তিতে হৃদয়হরণী মায়াবতীর
মায়াবী মুখশ্রী আয়মানের দেখা সৌভাগ্য হয়নি। যদি নজরে পড়তো প্রিয়তমার এই চোখ ঝলসানো রূপ, হয়তোবা ছুটে আসতো বসন্তের মৌমাছির মতো মধু আহরণে। আরিয়া একগাল হেসে রুমে ঢুকলো। গুড মর্নিং বৌমণি, কখন উঠলে তুমি? এই তো কিছুক্ষণ আগে। তাহলে চটপট আমার সাথে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। প্রিয়তা কিছু বলার আগেই আরিয়া প্রিয়তাকে টেনে নিয়ে গেল একটা বড় কক্ষে। চোখ থেকে হাত সরিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে মিটমিটি হাসছে আরিয়া। কক্ষের বিশাল জায়গা জুড়ে বুক সেলফ, একটা টেবিল, দুটো চেয়ার, জানালায় ঝুলছে সাদা পর্দা। ঘরের এক কোণে ছবি আঁকার জিনিসপত্র, দেয়ালের বিখ্যাত চিত্রশিল্পীদের পেন্টিং। কেমন লাগছে বৌমণি? প্রিয়তা বেখয়ালি কণ্ঠে উত্তর দিল, সুন্দর। কিন্তু আমাকে কেন এখানে আনলে? দা ভাই সকাল সকাল এসব আনিয়েছে। তোমার নাকি ছবি আঁকা বই পড়া খুব পছন্দের। প্রিয়তা হা করে রইল। এই লোকটার আর কয় রূপ দেখবে সে? এত এত ঢং করছে, আবার মাঝে মাঝে নরপিশাচের মতো আচরণ করছে। উফ, ভাবা যায় না। কি হলো, কি ভাবছো তুমি? কিছু না। আচ্ছা চলো, নাস্তা করতে হবে। অনিচ্ছা সত্ত্বেও আরিয়া জোরাজোরিতে নাস্তা করতে গেল প্রিয়তা। অতিরিক্ত চিন্তা, অসহায়ত্ব, মানুষের পেটে ইঁদুর দৌড়ালেও খেতে ইচ্ছে করে না। সমস্ত রাগ গিয়ে পড়ে খাবারের উপর। আরিয়া খেতে খেতে বলল, আচ্ছা বৌমণি, বলো তো নাস্তাটা কে বানিয়েছে? প্রিয়তা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, কে? আরিয়া একগাল হেসে বলল, দা ভাই বানিয়েছে। গোদা ভাই বানিয়েছে। প্রিয়তা আরেক দফা অবাক হয়ে খাওয়া বন্ধ করে জিজ্ঞাসা করল, তোমার দা ভাই আর কি কি পারে? আস্তে আস্তে সব দেখতে পাবে। আমার দা ভাই একের ভিতর সব, মানে লাইব্রেরি প্রকাশিত বই। আরিয়া ভ্যাবাচাকা খেয়ে নিরাশ কণ্ঠে বলল, মানে? আরে লাইব্রেরির বইগুলোতে লেখা থাকে না, একের ভিতর সব। তোমার দা ভাই তো একের ভিতর সব, তাই দুইটাই এক। কিন্তু দুর্ভাগ্য, দুইটাকে আমার বিরক্ত বিরক্ত লাগে, বিড়বিড় করে বলল প্রিয়তা। প্রিয়তা ও আরিয়ার কথোপকথনের মধ্যে কলিং বেল বেজে উঠল। আরিয়া হতদন্ত পায়ে দরজা খুলে দিল। প্রগাঢ় হলো সপ্তদোষী শ্যামবর্ণের কিশোরী। উজ্জ্বল ঝলমলে চেহারা, চুলগুলো দুপাশে বেনুনি করা, গায়ে অল্প দামের সালোয়ার কামিজ, হাতে বস্তা গাঁটটি। আসসালামু আলাইকুম পুতুলাপা। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আরে আপা, আমারে চিনেন নাই? হেই, চিনবেন কেমনে? আপনি তো মেলা সোর কালে আমাগো গ্রামে গেছিলেন। আমার নাম হইল কুসুম। আপনাগো গ্রামে আমাগো বাড়ি। আইমান ভাইজান আব্বারে কইছে যাতে আমারে ডাহাতে পাঠায়। আব্বা তো রাতের ট্রেনে পাঠাই দেছে। সকালে ভাইজানের লোক গিয়া স্টেশন থেকে নিয়ে আইছে। আইমান ভাইজান নাকি বিয়া করছে আপা? কৌতূহলী প্রশ্ন। করেছে তো। তুমি ভেতরে আসো। কুসুম চারপাশ পরক করতে করতে আরিয়ার সাথে হেঁটে আসছে। আপা, ভাবি কি মেলা সুন্দর? একেবারে আসমানের পরি। ভাবি রানবার পারে না কেন? ভাইজান কি সৌর মায়া বিয়ে করছে? আরিয়া থমকে দাঁড়িয়ে অবাক দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমাকে কে এসে বলেছে? ভাবি ছোট হতে যাবে কেন? কেন? ভাইজান আব্বারে কল দিল, আমাগুলোকে কথা কইছে। আমারে তখন কইল ভাবি নাকি অনেক আদরে বড় হয়েছে। ভাবির আম্মাই ভাবিরে কোনোদিন পানিও ঢালতে দেয় নাই। একটু অহংকারী ভাব নিয়ে আবার বলল, আমি তো আল্লাহর রহমতে সব রানবার পারি, তার লাগে তো ভাইজান আমারে আইতে কইল। প্রিয়তা খাওয়া শেষ করে আরিয়াকে ডাকার জন্য ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কুসুম কথা থামিয়ে থম মেরে প্রিয়তাকে দেখছে। ভাবি তুমি তো বেলা সুন্দর। আল্লাহ, ভাইজান সত্যি ভাগ্যবান, সৌভাগ্যবান। প্রিয়তাকে ভ্রু কুচকাতে দেখে আরিয়া পরিচয় করিয়ে দিল। প্রিয়তার কাছে বারবার একটা বিষয়ে জট পাকিয়ে যাচ্ছে। আইমান কিভাবে জানে তার সব অপছন্দ পছন্দ? সে রান্না পারে না, সেটা থেকে শুরু করে কান্না করলে যে বুকে ব্যথা হয় সেটা পর্যন্ত। তাই তখন বালিশের কাছে ব্যথার ওষুধ রেখে গেল আইমান। প্রিয়তা ভাবনায় মগ্ন। তাহলে কি বাড়ির কেউ আইমানকে এসব বলেছে? না, তা কিভাবে হবে? বাবা তো কথাই বলেনি তেমন, আবার এমন ঝড় ঝাপটার ভেতরে এসব বলবে? মা তো কথাই বলেনি। তাহলে কে বলেছে এসব? প্রিয়তা হিসাব মিলাতে পারছে না। আরে কুসুম, তুমি কখন এলে? আয়মানের কণ্ঠে ধ্যান ভাঙল প্রিয়তার। আসসালামু আলাইকুম ভাইজান।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি ভালো। আপনি ভালো আছেন তো? শরীর ভালো তো? হুম, আছে নিরাশ কণ্ঠে। ভাইজান, ভাবি কিন্তু পরীর লাহান সুন্দর। পরীর মতো নয়, পরীর রানী। বুঝলি কুসুম? আয়মান প্রিয়তার দিকে তাকিয়ে কথাটা বলল। প্রিয়তার চোখে মুখে বিরক্তির ছাপ। আয়মানের নির্লিপ্ত দৃষ্টিতে অসহ্য লাগছে। অন্যদিকে তাকিয়ে রইল। বেড়া রংবাজ কোনখানের? তোর পরীর রানীর কথা পড়ি। বজ্জাত বেড়া, পরীর রানী না বলে যদি পেতনি রানী বলতি, মনের সুখে তোর গলা টিপে মেরে দিয়ে 16 কলা পূর্ণ করতাম। এখন যাই হোক, একখান সুনাম করলি তাই বাঁচাই দিলাম। আচমকা অট্ট হেসে প্রিয়তাকে কোলে তুলে ধূপ ধাপ সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল আয়মান। আরিয়া ও কুসুম অবাক হয়ে তাকিয়ে আছে। ধপাস করে বিছানায় ফেলে শার্টের বোতাম খুলতে লাগলো। শরতের মেঘমুচ্ছন্ন নীল আকাশে মেঘে ছেয়ে যাওয়ার মতো আয়মানের চেহারাও পাল্টে গেল। রক্তিম চোখে হুঙ্কার দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? প্রিয়তা ভয়ার্ত কণ্ঠে বলল, আমি কি করলাম? আয়মান ফ্লোর থেকে ওষুধগুলো প্রিয়তার মুখে ছুঁড়ে মারল। এখনই খাওনি কেন? ওষুধগুলো তোমার চোখের সামনেই ছিল। ইচ্ছে করে ফেলে দিয়েছো, তাই না? এক টানে প্রিয়তাকে দাঁড় করিয়ে 2 বাহু শক্ত করে ধরে দৃঢ় কণ্ঠে বলল, এরপর আমার কোনো কথা যদি অমান্য করো, আমার থেকে খারাপ কেউ হবে না। প্রিয়তা কিছু বলল না। এমনিতে বেজায় জর্জরিত, ব্যথায় জর্জরিত, তার উপর অসহ্য লোকটা নিজের উপর বিরক্ত। তখন ওষুধ কলাগুলো খেয়ে নিলে এ লোকটার এমন বিশ্রী লোক দেখতে হতো না। আমার প্রিয়তাকে বিছানায় বসিয়ে নিজ হাতে ওষুধ খাইয়ে দিল। শার্ট চেঞ্জ করে সাদা পাঞ্জাবি পরে ঘর থেকে চলে গেল। প্রিয়তা হাঁপ ছেড়ে বাঁচল। দরজার দিকে তাকাতেই অবাক। এবার না চলে গেল, আবার কেন আসলো? ই আল্লাহ, এবার না এমপি? কোনো কাজ নেই নাকি? এই জন্য তো দেশের উন্নতি হয় না। সব কয়টা নেতা ফেতা এমন ঘরে খাপটি মেরে বসে থাকে মনে হয়। আয়মান প্রিয়তার সামনে এসে দাঁড়ালো। তোমার বাবা মা আসছে, তাদের সামনে যথেষ্ট সুন্দরভাবে চলবে। না হলে আমার অহংকারী শ্বশুরমশাই এক গাধা কথা শুনিয়ে বলবে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। পরে দেখা গেল আমার শ্বশুরমশাই গায়েব। স্বচ্ছ কণ্ঠে বলল আয়মান। প্রিয়তা আতঙ্কিত হয়ে আয়মানের দিকে তাকালো। আয়মান মুচকি হেসে প্রিয়তার ললাটে চুম্বন এঁকে দিয়ে বলল, ভয় পাচ্ছ কেন? সব তোমার উপর নির্ভর করে সুইটহার্ট।